কথা শুনবো, উনি একটু বলুক, তারপর আপনার কথা আমি শুনবো। সম্মানিত, আজকের এই আহত 24-এর অভ্যুত্থানের আহত ছাত্রছাত্রী সংগ্রামী জনতা, আমরা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমাদের উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্যরা সবাই মিলে গত 4 ঘন্টা যাবৎ, গতকালকে রাত থেকে আজকে দিনে এবং আজকে দিনেও গত 4 ঘন্টা দীর্ঘ সময় আলাপ আলোচনা করে আমরা একটা খসড়া রূপরেখা আপনাদের জন্য আমরা আলোচনায় তুলছি। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতে চাই যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় না, শুধুমাত্র প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ওনাদের চিকিৎসা ব্যয়ের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে। ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্য যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো রিইম্বার্স করা হবে, ফেরত দেওয়া হবে। যারা পঙ্গু এবং অন্ধত্ব বরণ করেছেন তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সমবেদনা এবং সহানুভূতি। কিন্তু শুধুমাত্র সেখানে আমরা ক্ষান্ত নই। আমরা মনে করি প্রতিটি অন্ধ মানুষের সমস্ত জীবন কিভাবে উনি পরিচালনা করবেন সেটা ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার সামর্থ্যের সঙ্গে মিলিয়ে ওনাকে যথাযথভাবে প্রশিক্ষিত করে সমগ্র জীবন যাপনের জন্য ওনাকে এবং ওনার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পঙ্গুদেরকে যার যার যেই ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্য যে ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে। এমনকি আমাদের আলোচনায় এসছে, এটা অবশ্যই আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে, তবে আমাদের পরিকল্পনা আছে যে রোবোটিক্স যে চিকিৎসা এবং বিভিন্ন আর্মের ক্ষেত্রে যে অত্যাধুনিক রিপ্লেসমেন্টগুলো হয় এই সবগুলোর বন্দোবস্ত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা পঙ্গু হয়েছেন। এছাড়াও আমাদের পক্ষ থেকে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা মনে করি এবারের এই 20-25 হাজার যারা আহত হয়েছেন তাদের সবচেয়ে বড় ট্রমা যেটা হয়েছে সেটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে সাংঘাতিকভাবে তারা আঘাতগ্রস্ত হয়েছেন। এটা মেডিকেল টার্মে পোস্ট পিটিএসডি, এবং এটাকে অ্যাড্রেস করার জন্য যেন তাদের সবাইকে একটি টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেই টেলিমেডিসিন নেটওয়ার্কের পর যাদেরকে স্ক্রিন করে মনে হবে সামনাসামনি সাইকোথেরাপি দিতে হবে তাদের সবাইকে আমাদের দেশের একটি নেটওয়ার্ক হবে 8টি ডিভিশনাল হেডকোয়ার্টারে। ওই সাইকোথেরাপি সেন্টারে প্রত্যেকেই যাদের প্রয়োজন তাদের ইন পার্সন সাইকোথেরাপি দেওয়া হবে। আগামী পরশুদিন পর থেকে 17 তারিখের পর একটি সাপোর্ট সেন্টার থাকবে যেখানে এই 24,000 প্রত্যেকেই, যারা এই সংখ্যাটি ভ্যারি করতে পারে, কিন্তু যারা 5ই আগস্টের আগে আহত হয়েছেন এই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় তাদের সবার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি সাপোর্ট সেন্টার থাকবে। আপনাদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকেই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে, একটি 1 পয়েন্ট সলিউশন। এছাড়াও সারা দেশে আপনাদের জন্য ডেডিকেটেড বেড থাকবে সকল হাসপাতালে, সরকারি হাসপাতালে, এবং সেই বেডটি একটি ড্যাশবোর্ডে দেখা যাবে। আপনারা জানতে পারবেন আপনার সবচেয়ে নিকটস্থ কোন হাসপাতালে আপনার জন্য যে প্রয়োজনীয় শয্যা সেটি অ্যাভেলেবল আছে। তবে বিশেষায়িত সেবার ক্ষেত্রে অনেকাংশেই আপনারা এখনো ঢাকামুখী হতে হবে। যেমন যদি মনে করি আমরা নিটোর অথবা এনআইওর মতন, মানে চক্ষু বিজ্ঞান অথবা পঙ্গু হাসপাতালের মতন অথবা পিজি হাসপাতালের মতন যেগুলো বিশেষায়িত হাসপাতাল, সেই সেবার জন্য তো এখন অবশ্যই ঢাকা আসতে হবে। ঢাকার সকল হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঢাকার কোন হাসপাতালে কয়টি শয্যা খালি আপনারা দেখতে পাবেন।
এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিষয় এগুলো এবং পুনর্বাসনের বিষয়ে আপনারা জেনেছেন যে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য বেশ কিছু পরিকল্পনা যেগুলো নাহিদ ইসলাম বলবেন সেগুলো আপনাদের আছে। তবে আমরা নিশ্চিত করছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল এমনকি যে সকল বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যদি সেই সেবাটি দেশে অ্যাভেলেবল না হয় এবং যদি সেটা বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হয় তাহলে অবশ্যই বিদেশেও পৃথিবীর যে সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে। অর্থাৎ আমরা আশা করব যে আপনাদের জন্য এবং এগুলো ডিসেম্বরের মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনটি হয়তো 3 দিন, কোনটি 5 দিন, কোনটি 15 দিন। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে সবগুলো। যেগুলো স্বল্প মেয়াদী সেগুলো হয়তো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবত চলবে। কিন্তু এই প্রক্রিয়াতে যে আমলাতান্ত্রিক জটিলতা অথবা কোনো ধরনের ব্যুরোক্রেটিক যে কথাগুলো বলা হয় সেই ধরনের স্থবিরতা আমাদের এই বিষয়ে আমরা বলতে চাই আপনারা হচ্ছেন এই অভ্যুত্থানের সবচেয়ে সাহসী যোদ্ধারা জীবিত আছেন। অতএব আপনাদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। অতএব আমরা নিশ্চিত করতে চাই যেন এই মেশিনারির সঙ্গে জড়িত এই আহত যোদ্ধাদের সেবা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকল সরকারের সকল অর্গান যেন এটাকে সর্বোত্তম প্রায়োরিটি দেয়। আপনারা দেশের সকল হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন। এই কার্ড দেখানোর পর প্রতিটি কিউর ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চিকিৎসা করা হবে। তো আমরা আশা করি স্বাস্থ্য চিকিৎসা এই সকল সম্পর্কিত বিষয়ে আমরা আপনাদের সঙ্গে যেগুলো বললাম এগুলো লিখিত রূপ আমরা আপনাদেরকে আগামী 5 কর্মদিবসের মধ্যে সবার সামনে উপস্থিত করব এবং এই লিখিত রূপ অনুযায়ী এরপর সেই রূপরেখায় আমরা টাইমলাইন অনুযায়ী আপনারা মেপে দেখতে পারবেন যে আসলে আমরা যে অঙ্গীকার করলাম সেই তারিখগুলোতে আমরা সেই অঙ্গীকার পূরণ করতে পারলাম কিনা। অতএব রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আপনাদেরকে অভিবাদন, আপনাদের অবদানের জন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা বলে স্মরণ করব সারা জীবন। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এটা আসলে দাবি করে আদায় করার না, এটা পরিকল্পনা ছিল। জি জি, এটা দাবি না। আসলে আমরা আজকে মিলিত হয়েছি গতকালকের একটা বিশেষ পরিস্থিতির কারণে। মানে আমরা আসলে কোনো দাবির উত্তর দিচ্ছি না, প্লিজ। এটা দাবি করে আদায় করার বিষয় না। এই অভ্যুত্থানের এই সরকারের বৈধতা হচ্ছে এই মানুষগুলা, ফলে আমরা বাধ্য তাদের জন্য কাজ করতে। এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু চলমান ছিল এবং এই আহতদের নিয়ে কাজ করার জন্যই কিন্তু একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় ডক্টর সাইদুর রহমান ওনাকে নিয়োগ করা হয়েছে। তো এগুলা কিন্তু চলমান ছিল, কিন্তু আহত যারা তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আছে, তাদের এক ধরনের ট্রমা আছে, এক ধরনের অনাস্থা আছে, নানা কারণেই তৈরি হয়েছে। কারণ রাষ্ট্রের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের একসাথে মোকাবেলা করতে হচ্ছে। তো আমরা তাদেরকে বারবার এটি নিশ্চিত করছি যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি। এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের আগের থেকেই ছিল এবং এই কার্যকর উদ্যোগগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। শুরু হওয়ার প্রথম ধাপ হিসেবে কিন্তু এই বিশেষ সহকারী নিয়োগ প্রদান, সেটি কিন্তু এই দাবি বা আন্দোলন এগুলোর আগেই কিন্তু হয়েছে। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটির ভিতরে তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা রাতের বেলা কিন্তু ক্ষোভ যে নিরসন করা হয়েছে এবং ওনাদের সাথে কিন্তু আমাদের এর আগেও বসা হয়েছে এবং আমাদের কিন্তু ফর্মালি তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হচ্ছে। ফাউন্ডেশনে কথা বলতেছি, ব্যক্তিগতভাবে আমরা কথা বলতেছি। আমরা কিন্তু তাদের সাথে তাদের দাবি দেওয়াগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে শুনতেছি, আর দাবি দেওয়ার থেকে আমাদের জায়গা থেকেও এই উদ্যোগগুলো আছে। মাননীয় উপদেষ্টা, একটা যদি প্রশ্ন সেটি হচ্ছে আপনি যেটি বলছিলেন যে গতকালকের আন্দোলন, আমরা দেখছিলাম যে যারা গণমাধ্যম কর্মী আছে গত কয়েকদিন ধরে আমরা এই যারা 24-এর গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের ভেতরে এক ধরনের ক্ষোভ কাজ করছিল। তো এখানে কি আপনাদের সাথে তাদেরকে কমিউনিকেশন গ্যাপ হয়েছিল? আর যেটি আমার সহকর্মী কিছুক্ষণ আগে বললেন, তারপর আমি সুস্পষ্টভাবে জানতে চাই যে আসলে এই যে 24-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের বদৌলতে আজকের এই সরকার, তো তাদেরকে যখন রাস্তায় নামতে হয়, এটা আসলে আন্তর্জাতিকভাবে অথবা জাতীয়ভাবে কি মেসেজটা যায়? এটা আপনাদের সরকারের জন্য না, এটা তো একেবারে অনাকাঙ্ক্ষিত। কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে, এই আহত এবং যারা শহীদ
তারা কিন্তু শুধু সরকারের সাথে সম্পর্কিত না, পুরো রাষ্ট্র এবং এই জাতির সাথে সম্পর্কিত। তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা কিন্তু এই দেশের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। আসলে তাদের প্রতি সেই সংবেদনশীলতা দেখানো সরকারের জায়গা থেকে কিন্তু এটি সবসময় দেখানো হচ্ছে। সরকারি যে কোনো অনুষ্ঠান সবকিছু কিন্তু এই শহীদ এবং আহতদেরকে স্মরণ করা হয়, তাদের সুস্থতা কামনা করা হয়। কিন্তু আপনি দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক আলাপে, কথাবার্তাতে, মিডিয়াতে কিন্তু তাদের বিষয়গুলা কম ফোকাস হচ্ছে। এবং এটা কিন্তু সরকারের নির্দেশনার বিষয় ছিল না, এটা কিন্তু তাদের নিজস্ব ভাবেই করার কথা ছিল। এই মিডিয়াগুলোর, রাজনৈতিক দলগুলোর কথা আপনারা বিবেচনা করেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এই শহীদ আহতদের নিয়ে কাজ করে, কিন্তু তাদেরও রাজনৈতিক কর্তব্য। তো শুধু আমরা চাচ্ছি যে সকলে মিলে, এটা কিন্তু আমাদের জাতীয় কর্তব্য। তো সেই জাতীয় কর্তব্য যাতে আমরা কেউই অবহেলা না করি এবং আমরা এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে, তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে। কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন, অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। এবং আমরা আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে, এবং দীর্ঘমেয়াদী গুলো উদ্যোগ শুরু হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এটা নিশ্চিত করতে, এই ব্যাপারটা বলা হয়েছে আসলে, মানে চিকিৎসার ক্ষেত্রে বলা হয়েছে যে আসলেই আমরা এটা স্পষ্ট করতে চাই যে চিকিৎসায় বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে, সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। যেটুকু হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে কোন রোগী বিদেশে গেলে কতটুকু উপকার হবে, এই মূল্যায়নের যে জটিল প্রক্রিয়া সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপেক্ট করব আগামীতে এই বিশেষজ্ঞ দল দ্রুত এগুলোকে যেন ইভালুয়েট করে আমাদেরকে সুপারিশ দেন যে কার কোন দেশের কোন সেন্টারে যাওয়া প্রয়োজন এবং সেটা কিভাবে যাওয়া প্রয়োজন। আমরা এটা দ্রুত করার চেষ্টা করব, যেটা স্থবিরতা কাটিয়ে উঠবো। থ্যাংক ইউ। আপা। আচ্ছা, আমি শুনবো, আপনি আসেন। আসেন, আমি কথা বলি, আমি আসি তো, কিন্তু আমার প্রোগ্রামটা শেষ করি। সমস্যা আছে জানাবা, যদি সমাধান করা লাগে পার্সোনালি বলবো। হচ্ছে না, আমি একটা কথা বলি, আমার মনে হচ্ছে, আমি বলি একটু শোনেন, আমার মনে হচ্ছে যারা যাদেরকে আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে শোনেন ভাই, আমার একটা প্রস্তাব আছে, যদি আপনার সাথে ভালো লাগে তাহলে বলবেন। যাদের সাথে আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা কথা বলতেছি, কথাগুলো পৌঁছে কি থাকবে ভাই। আমার একটা প্রস্তাব হচ্ছে, আপনারা প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলতে একজন করে প্রতিনিধি দিবেন এবং নিশ্চিত করতে হবে সেই প্রতিনিধি আমাদের কাছে কথাগুলো পৌঁছাবে। যদি কথা নাই পৌঁছায় ভাই, যদি আপনার প্রতিনিধি এসে অন্য কথা বলে, চিকিৎসার কথা না বলে, তাহলে চিকিৎসা তো আপনি পাবেন না। একজন করে প্রত্যেকটা হসপিটাল থেকে আপনারা প্রতিনিধি দিবেন।
আসেন